বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানী সহ সারা দেশে আজও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। আমরা স্টুডেন্ট, শিক্ষা তো আমাদের অধিকার। আমরা ভ্যাট দিয়ে কেন পড়ালেখা করব? টাকা হচ্ছে আমার বাবার কষ্টের, সেখানে কেন আমি ভ্যাট দিতে যাব? যে এটা পরোক্ষ আর প্রত্যক্ষভাবে আমাদের উপরেই বর্তাবে। তীব্র যানজটে কার্যত অচল পুরো রাজধানী। রোগীদের পাশাপাশি শিশু, বৃদ্ধ সব বয়সী মানুষের চরম ভোগান্তি। ছাত্রদের উপরে ব্যাট বসাবার কোনো যৌক্তিকতা আমি কখনোই দেখিনি। তবে জনসাধারণকে এরকম দুর্ভোগে ফেলে এই আন্দোলন করে তারা কি কত দূর যেতে পারবে? বাচ্চাদের অনেক পরীক্ষা, এজন্য বাধ্য আমাদের যেতেই হবে। আমরা কিভাবে এইভাবে আমরা কাজ করে খাবো? 3 ঘন্টা পার হয়ে চলে গেছে, কিন্তু আমরা এখনো সে রাস্তা শেষ করতে পারিনি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি। ঈদের পর আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতির কাছে আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর চিঠি। অপারেশন ক্লিন হার্ট অভিযানকে দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ ও বাতিল ঘোষণা হাইকোর্টের। মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিমত। 10 বছর পর কিবরিয়া হত্যা মামলার বিচার শুরু। সিলেট সিটির বরখাস্তকৃত মেয়র আরিফুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 32 জনের বিরুদ্ধে চার্জ গঠন। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে 18 সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজও রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর অন্তত 15টি স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকালে রামপুরার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। তবে নিজ ক্যাম্পাসের সামনে অবস্থানের ঘোষণা থাকলেও কিছুক্ষণ পরেই রাস্তায় নেমে রামপুরা বাড্ডা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আমাদের কথা হচ্ছে নো ভ্যাট অন এডুকেশন। এখন দিবে সেটা কোনো কথা না, কিন্তু পরে তো দিতেই হবে, সেজন্য আমাদের আন্দোলন। আমরা স্টুডেন্ট, শিক্ষা তো আমাদের অধিকার। আমরা ভ্যাট দিয়ে কেন পড়ালেখা করব? রাজধানীর অপর অংশে ধানমন্ডিতেও প্রথমে সড়কের পাশে ফুটপাথে মানববন্ধন, এরপর বিক্ষোভ মিছিল শেষে সড়কেই অবস্থান নেন এই এলাকার অন্তত 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সব মিলিয়ে রাজধানীর উত্তরা, বনানী, রামপুরা, বাড্ডা, ধানমন্ডি সহ অন্তত 15টি স্থানে টিউশন ফির উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জনের পাশাপাশি সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। টাকা হচ্ছে আমার বাবার কষ্টের, সেখানে কেন আমি ভ্যাট দিতে যাব? আমাদের মতো সাধারণ অনেক মানুষ আছে যাদের বাবা কৃষক। সবাই কিন্তু বড় লোকের ছেলে পেলে না, এমনও সন্তান আছে যাদের বাবা জমি বিক্রি করে আমাদের এখানে পড়াইতেছে। তো কয়েকজনের উপর ডিপেন্ড করে সরকারের উচিত হচ্ছে না যে আমাদের সবার থেকে ভ্যাট দাবি করা। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভ্যাট দিতে চাইলেও বাস্তবে তা ভিন্ন নামে আদায় করা হবে শিক্ষার্থীদের কাছ থেকেই। তাই ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত চলবে তাদের আন্দোলন। টিউশন ফির মাধ্যমেই প্রাইভেট ভার্সিটিগুলো চলে, যে এটা পরোক্ষ আর প্রত্যক্ষভাবে আমাদের উপরেই বর্তাবে। 20,000 টাকায় আমাদের 1500 টাকা ভ্যাট আসে। ওই 1500 টাকা দিয়ে যে আমরা অনেক ভালোভাবে একটা মাস ভালোভাবে চলতে পারি, কেন ওই 1500 টাকা 20,000 টাকা আমরা বেশি দেবো? সো আমরা কোনোভাবেই ভ্যাট দেবো না, ভ্যাট দিতে চাই না। শিক্ষার উপর থেকে আমরা কোনো ভ্যাট নিব না, সেটা এবছর হোক অথবা আগামী বছর হোক, অথবা স্টুডেন্ট হোক অথবা ভিসি হোক, ততদিন পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে নেব। গত 13 জুলাই থেকে টিউশন ফির উপর আরোপিত 7.5% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নো ভ্যাট অন এডুকেশনের ব্যানারে আন্দোলন শুরু করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর প্রায় 3 মাসের মাথায় গত বৃহস্পতিবার থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনে তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানী। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে দেখা যায় অনেককে।
এছাড়া স্কুল কলেজগামী শিক্ষার্থী ও রোগী বহনকারী গাড়ি রাস্তায় আটকে থাকে ঘন্টার পর ঘন্টা। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী। রোববার সকাল থেকেই বিভিন্ন রাস্তায় অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। একই স্থানে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে সব ধরনের বাহন। বাধ্য হয়েই প্রয়োজনের টানে পায়ে হেঁটেই হাজার হাজার কর্মস্থলমুখী মানুষ রওনা দেয় গন্তব্যে। মাহমুদপুর গেলাম, নামাই দিল, এখন কিভাবে যাবো এটাই তো চিন্তা করতেছি। সকল ক্ষেত্রে আমাদের দেশে শুধুমাত্র জনগণকে এই ভোগান্তি পোহাইতে হইতেছে, এটা তো ঠিক না। আমরা চাইতেছি অতি সত্বরে এই সকল ভোগান্তি থেকে আমরা যত রেহাই পাই। বাচ্চাকে নিয়ে কি অবস্থা, এখনো যানজটের মধ্যেই বসে আছি, কখন যাব, কখন কি করবে কিছু বুঝতে পারছি না। একটা জায়গাতেই এখন পর্যন্ত 1 ঘন্টা ধরে বসে আছি, কারণ কখন যে পৌঁছাবো সেটারও কোনো নিশ্চয়তা পাচ্ছি না। ওনারা যে আন্দোলন করে, সব ঊর্ধ্বতন কর্মকর্তারা যে কি করে সেখানে বসে থাকে সেটাও আমরা বুঝি। সাধারণ জনগণের তো ভোগান্তি হইতেছে, তাদের কি, তারা তো সবাই আরামে আছে। আমরা কিভাবে এইভাবে আমরা কাজ করে খাবো? মনে করেন গুলিস্তান থেকে গাড়ি ছাড়িয়েছি 3 ঘন্টা আগে, এই পর্যন্ত আসতে লাগবে 10 মিনিট বা 15 মিনিট টাইম লাগবে। তো সেই টাইমের জায়গায় 3 ঘন্টা পার হয়ে চলে গেছে, কিন্তু আমরা এখনো সে রাস্তা শেষ করতে পারিনি। আমাদের গাড়ি চলতেছে না, আমরা বৈশা রইছি, আমাদের বেতন কোন থেকে আসবে? অপ্রশস্ত রাস্তার এই শহরে শুধু রামপুরা, ধানমন্ডি, পান্থপথ, মহাখালী, বনানী, উত্তরাই নয়, এর প্রভাব পড়ে পুরো রাজধানী জুড়েই। বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে রাখায় ছোট ছোট গলিতে গাড়ি প্রবেশ করলে সৃষ্টি হয় তীব্র যানজট। আর সেখানেও নাকাল জনজীবন। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিশু, বৃদ্ধ ও অসুস্থদের। এই যে ভিড় হয়ে আছে দেখে ভয় আর কি যাচ্ছি না, সামনে আগাচ্ছি না। বাচ্চাদের অনেক পরীক্ষা, এই জন্য বাধ্য আমাদের যেতেই হবে। আমি বাডাম হাসপাতালে গেছিলাম, আমি তো রুগী, অসুস্থ, মানে কি করব না যাইতে পারলে। জনসাধারণকে এরকম দুর্ভোগে ফেলে এই আন্দোলন করে তারা কি মানে কত দূর যেতে পারবে? এখানে তো তাদের মা বাবারাও আছে, তাদের অভিভাবক বৃন্দও আছে, কাজে সেটা তাদের একটু বিবেচনায় আনা উচিত। দাবি যৌক্তিক বা অযৌক্তিক যাই হোক না কেন, সর্বসাধারণ যেন এর শিকার না হয়, এমনই মন্তব্য দুর্ভোগে থাকা মানুষদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কাজ করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। অল্প সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যেটা বর্তায় সেটা কিন্তু আমরা করছি। তারা যাতে কোনো ধরনের যানবাহনের উপরে অ্যাটাক না করতে পারে, তারা কোনো ধ্বংসাত্মক কাজে যাতে লিপ্ত না হতে পারে, সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একদম যেখানে তারা অবস্থান নিচ্ছে সেখানে তারাও আছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে এটা মোকাবেলা করছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের কোনো শিক্ষার্থীকে ভ্যাট দিতে হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফরাসউদ্দিন। দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক ছেড়ে ক্যাম্পাসে চলে আসারও আহ্বান জানান। স্পষ্টভাবে তাদের সবার কাছে এসএমএস গেছে, ভ্যাট দিতে হবে না। আর কি, আর স্পষ্টটা কি আছে? অর্থমন্ত্রী যে বললেন নেক্সট ইয়ারে দিতে হবে না, কোনো সময় ভ্যাট দিতে হবে না। আমার স্টুডেন্ট, ভ্যাটটা বেআইনি, ভ্যাট ছাত্রদের কাছে নেওয়া যায় না। শিক্ষা পণ্য না, শিক্ষা অধিকার। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালনের পর আবারও ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। নতুন কর্মসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার ফের পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন তারা। এরপরও দাবি আদায় না হলে ঈদের পর আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে ক্লাস বন্ধের পাশাপাশি শিক্ষকদের বড় কর্মসূচির ঘোষণায় সেশন জট সহ নানা দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। অন্যান্য দিন হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখরিত থাকে যে ক্যাম্পাস, সে ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে ফাঁকা ছিল রোববার। পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে বিভাগে আসেননি শিক্ষকদের কেউই, তাই খোলা হয়নি শ্রেণীকক্ষের তালা। খাখা অবস্থা বেশিরভাগ একাডেমিক ভবনের। শিক্ষকদের কর্মসূচি আগে থেকে জানা থাকায় শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল হাতে গোনা। যারাও এসেছিলেন, ক্লাস না থাকায় তাদের সময় কেটেছে ঘোরাফেরা আর আড্ডায়। সকাল 11টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে জড়ো হন আন্দোলনকারী শিক্ষকরা। একটি মহল শিক্ষাঙ্গনে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টির গোপন তৎপরতা চালাচ্ছে অভিযোগ করে পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। শিক্ষাঙ্গনে কেন আজকে এই নৈরাজ্য, শিক্ষাঙ্গনে আজকে কেন অশান্তির দিকে যাচ্ছে, এটা কিন্তু সুপরিকল্পিত। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী
আশু হস্তক্ষেপ কামনা করি। এছাড়া দাবি দাওয়া তুলে ধরার পাশাপাশি ঘোষণা করা হয় নতুন কর্মসূচির। আমরা অবিলম্বে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানাচ্ছি। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি শিক্ষকদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আলোচনার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করতে। আগামী 17 তারিখে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। বাস্তবমুখী এবং ঘটনামূলক কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে ঈদের পরে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এদিকে শিক্ষকদের এমন হুঁশিয়ারিতে চিন্তায় পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আমাদের উইকলি যে ক্লাসগুলো থাকছে এগুলো পোস্টপোন হচ্ছে এবং ইভেন আমাদের এক্সাম ডেটও চেঞ্জ হচ্ছে। আমাদের মিডটার্ম পরপর 2 সপ্তাহ ধরে পেছানো হচ্ছে, সো এইভাবে হলে তো আমরা সেশন জটে পড়ে যাব। এই কর্মসূচির জন্য মূলত আমরাই সাফার হচ্ছে আলটিমেটলি, তো সরকারের সুরাহা করা উচিত। দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষকদের একের পর এক কর্মবিরতি আগামীতেও অব্যাহত থাকলে শিক্ষা ব্যবস্থা সহ দেশের সার্বিক উন্নয়ন ও শান্তি শৃঙ্খলায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা অনেকের। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়। এ সময় আরো বলা হয়, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং যে কোনো ধরনের তথ্য পেতে 88187336 অথবা 0155555167 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিগত কয়েক বছর ধরে প্রশ্নপত্র ফাঁস রোধে ভর্তি পরীক্ষার কিছুদিন আগে থেকেই দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিচ্ছে সরকার। সন্ধ্যার সময় আরো থাকছে। সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় নিহত 107 জনের মধ্যে একজন বাংলাদেশি, নিশ্চিত করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। এবং রংপুর, বরিশাল, ময়মনসিংহে খোলা হলো ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। জটিলতা ছাড়াই সর্বোচ্চ সেবা দেওয়ার আশ্বাস হাই কমিশনারের। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অভিশংসন চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ্গ এবং অসদাচরণের অভিযোগ এনে এই চিঠি দেওয়া হয়েছে বলে আবেদনে উল্লেখ করেছেন শামসুদ্দিন চৌধুরী। দৈনিক জনকণ্ঠ পত্রিকার আদালত অবমাননা এবং 2 বিচারপতির কথোপকথন গণমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি আদালতের বাইরেও আলোচিত হয়। আগামী 1 অক্টোবর অবসরে যাচ্ছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে যৌথ বাহিনীর অপারেশন ক্লিন হার্টকে দায়মুক্তি দেওয়া সংক্রান্ত আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। ওই অভিযানে মানবাধিকার ও মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘন হয়েছে বলেও রায়ে উল্লেখ করা হয়। রোববার এক রিটের পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ সহ এ রায় দেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। রিটকারীর আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেন, এ রায়ের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা ও ক্ষতিপূরণ চাইতে পারবে। বিগত বিএনপি জামায়াত জোট সরকার আমলে সন্ত্রাস দমনের নামে 2002 সালের 16 অক্টোবর থেকে 85 দিনব্যাপী চালানো হয় যৌথ অভিযান। সেনাবাহিনী সহ কয়েকটি বাহিনীর যৌথভাবে পরিচালিত এই অভিযান অপারেশন ক্লিন হার্ট নামেই পরিচিত। সে সময়কার গণমাধ্যমের তথ্য অনুযায়ী নিরাপত্তা হেফাজতে 57 জন নিহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েক হাজার মানুষ। পরবর্তীতে 2003 সালে এই অপারেশনের দায়মুক্তি দিয়ে আইন পাশ করে বিএনপি জোট সরকার। আইনে বলা হয়, ওই অপারেশনে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারবে না। রোববার এক রিটের প্রেক্ষিতে এই আইনটি সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ওই অপারেশন ক্লিন হার্টের নামে মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলেও রায়ে উল্লেখ করেন আদালত। যত বড় অপরাধী হোক না কেন, পুলিশের বা যে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হলো তাকে গ্রেফতার করে, তাকে তদন্ত করে, জিজ্ঞাসাবাদ করে, মামলা করে বিচার করা। কিন্তু এই জিজ্ঞাসাবাদের নামে যে কাস্টাডিতে নিয়ে, অর্থাৎ গ্রেফতার করে তাকে যে নির্যাতন করা হয়, কোর্ট ওই 3rd ডিগ্রি কথাটাও শব্দটাও ব্যবহার করেছে, সেটা সম্পূর্ণ আইনের বাইরে, সেটা সম্পূর্ণ বেআইনি এবং এই আইনের বাইরে কাজ করার ক্ষমতা সংবিধান বা আইন কাউকে দেয় নাই। রাষ্ট্রপক্ষের আইনজীবী মনে করেন, এই রায়ের ফলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে সে সময়ের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা ও ক্ষতিপূরণ চাইতে পারবে। এখন ওই সময়কালের ঘটনা নিয়ে কেউ যদি কোনো মামলা করতে চায় অথবা ক্ষতিপূরণ চেতে চায়, আজকের এই রুল অ্যাবসলিউট উইথ মডিফিকেশনের মাধ্যমে
তারা সেই দারুমুক্ত হয়ে গেছে। যদিও যৌথ বাহিনীকে দায়মুক্তি দেওয়ার কারণে অপারেশন ক্লিন হার্টে ক্ষতিগ্রস্ত কেউই এখন পর্যন্ত কোনো মামলা করেনি, তাই এই রায়কে যুগান্তকারী বলে অভিহিত করেছেন দুপক্ষই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 32 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। দুপুরে শুনানি শেষে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মকবুল আহসান চার্জ গঠনের নির্দেশ দেন। এর আগে এই মামলার 22 জন আসামিকে আদালতে হাজির করা হয়। অন্য 10 জন এখনও পলাতক রয়েছে। আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতির কারণে 9 বার এই মামলার চার্জ গঠন পিছিয়ে যায়। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সহ 5 জন নিহত হন। ঘটনার পরদিন 32 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সকল আসামিদের বিরুদ্ধে আজকে চার্জ গঠন হয়েছে, আর চার্জের তারিখ আদালত একটু পরেই জানাবেন, কারণ অন্যান্য মামলায় তারা মামলায় আছে, সেই কারণে তাদের ওই ডেটগুলো তারিখগুলো জেনে শুনেই তিনি তারিখ দেবেন যাতে আসামি উপস্থিত থাকতে পারে। এই মামলার 171 জন সাক্ষীর মধ্যে একজনও আরিফুল হক চৌধুরীর নাম বলে নাই। হেজারে তার নাম, ওনার নাম ছিল না, শুধুমাত্র তাকে একটা 164-এর বদৌলতে মুফতি আদনান সাহেবের একটা 164 দিয়েছিলেন, যা উনি রিটেক্টও করেছেন। কিন্তু আমরা মাননীয় আদালতে এটা বলেছিলাম যে এটা কোনো অবস্থাতে চার্জ হওয়ার কোনো যোগ্য নয়। রাজধানী খিলক্ষেত থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে 7 জনকে আটক করেছে ডিবি পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির পক্ষ থেকে জানানো হয়, আলাদা দুটি অভিযানে গতকাল এই 7 সদস্যকে আটক করা হয়। সন্ধ্যায় রাজধানী খিলক্ষেত অভিযান চালিয়ে প্রথমে 2 জন এবং পরবর্তীতে রাত 10:30টার দিকে আরও একটি অভিযানে 5 জনকে আটক করা হয়। আটককৃতরা রাষ্ট্রবিরোধী কার্যক্রমের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলে ডিবির পক্ষ থেকে দাবি করা হয়। আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের লিফলেট, জিহাদি বই ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত কয়েকদিন আগে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর তারা অনলাইনে একটা সম্মেলন সেটি করেছিল। তো সেই তার সূত্র ধরে 7 জনকে গ্রেপ্তার করেছে। এদের ভিতরে 5 জন সংগঠক পর্যায়ের, এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। তো এরাই মূলত এই প্রোগ্রামটা মানে পুরোপুরি সফল করার ক্ষেত্রে তারা কাজ করেছে। আগামী 3-4 বছরের মধ্যে বাংলাদেশ জাপানে $2 বিলিয়ন পণ্য রপ্তানি করবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি। Especially Japan has awarded us duty-free, quota-free market access. বাংলাদেশ জাপানে অস্ত্র এবং হ্যান্ড গ্লোভস ছাড়া সব পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা পায়। আশা করছি হ্যান্ড গ্লোভস ও শুল্কমুক্ত সুবিধা দেবে জাপান। চামড়াজাত পণ্য রপ্তানিতেও আমাদের লক্ষ্য জাপানের বাজার। বিনিয়োগের পরিবেশ কাজে লাগাতে আরও বেশি জাপানি বিনিয়োগকারী এগিয়ে আসবে বলে আশা করছি। ভোলাতে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেছে, সেখানেও তারা বিনিয়োগ করতে পারে। Also very good. We are exporting huge amount of product. সৌদি আরবের মক্কায় ক্রেন দুর্ঘটনায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। তিনি চট্টগ্রামের মোহাম্মদ আবুল কাশেম সুফি। রোববার এই তথ্য নিশ্চিত করেন কনস্যুলেটের হজ বিষয়ক কনসাল আসাদুজ্জামান। এই ঘটনায় এখনও আব্দুর রব নামে আরও এক বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি। নিহত 45 বছর বয়স্ক মোহাম্মদ আবুল কাশেম সুফির বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। তিনি হজ এজেন্সি ডিবিএইচ ইন্টারন্যাশনালের মাধ্যমে গত 5 সেপ্টেম্বর জেদ্দা যান। রাজুকের সাথে 2 সিটি কর্পোরেশনের সমন্বয় না থাকলে ঢাকাকে নিয়ে করা কোনো পরিকল্পনাই ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন 2 নগরপিতা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বললেন, ঢাকা শহরের জন্য একটি বাস্তবমুখী ও গ্রহণযোগ্য স্ট্রাকচারাল প্ল্যান তৈরি করতে হবে। দুপুরে রাজুক ভবনে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানী ঢাকা
প্রায় 2.25 কোটি মুখস্থ মানুষের লাইন আবাসস্থল এই শহরের জন্য চাই একটি সুষ্ঠু পরিকল্পনা। যানজট, পরিবহন সমস্যা, জলাবদ্ধতা, ভূমি স্বল্পতা, সর্বোপরি সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোকে অক্ষুণ্ণ রেখে টেকসই পরিবেশের নিশ্চয়তা দিতেই 2016 থেকে 2035 সালের জন্য ঢাকার স্ট্রাকচার প্ল্যান বা কৌশলগত পরিকল্পনার খসড়া প্রণয়ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। তাই রাজুকের আয়োজনে 2 দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা বলেন, সবার কাজের মধ্যে সমন্বয়হীনতার কারণেই সম্ভব হচ্ছে না টেকসই উন্নয়ন। নদীকে খাল ড্রেন বানিয়ে ফেলেছি আমরা দখল করতে করতে। সরকারের প্রতি আবেদন, স্পেশাল ট্রাইব্যুনাল করেন এবং ওই ট্রাইব্যুনালের রায় যেন ফাইনাল হয়, শক্তিশালী ট্রাইব্যুনাল করেন। তাহলে আমার মনে হয় আজকে যে গতিতে সরকার এগোতে চাচ্ছেন সেই গতিতে আপনি এগোতে পারবেন। ঢাকার জলজট ঢাকার অত্যন্ত কঠিন একটা অবস্থা। ড্রেনেজ সিস্টেমকে মেনটেন করার জন্য 14টি সংস্থা জড়িয়ে আছে। সমন্বয়হীনতা একটা জটিল অবস্থা সৃষ্টি করেছে আমাদের এই ঢাকা শহরের বসবাসের জন্য। এদিকে এই পরিকল্পনার মধ্যে পুরো ঢাকার মেট্রোপলিটন এলাকাকে 6টি অঞ্চলে বিভক্তিকরণ, দ্রুতগামী পরিবহন ব্যবস্থা, ভূমি স্বল্পতা, ঢাকার চারপাশে ইকোনমিক জোন তৈরি সহ নানা পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। ডিটেইল এরিয়া স্ট্রাকচারাল প্ল্যান যেটা আছে সমন্বয় করে এগুলা করতে হবে। পুরা ঢাকা শহরে যেগুলি নিয়মের বাইরে স্ট্রাকচার করছে এগুলা সিল করে দিতে হবে। খাল এবং নদী যেগুলা এনক্রোচমেন্ট হয়ে গেছে, ভরাট হয়ে গেছে, এইসব সম্পূর্ণ আমি মনে করি উদ্ধার করা উচিত বলে আমি মনে করি। শুধু পরিকল্পনা করেই কাজ হবে না, বরং বাসযোগ্য, কার্যকর এবং দুর্যোগ মোকাবেলায় সক্ষম মহানগরী গড়ে তুলতে চাই সমন্বিত উদ্যোগ, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় ভিসা পদ্ধতি দিন দিন উন্নত ও সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। দুপুরে বরিশাল নগরীর হাসপাতাল রোডে নতুন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ভিসা সার্ভিস উন্নত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও ময়মনসিংহে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে বলেও মন্তব্য করেন ভারতীয় এই হাইকমিশনার। বাংলাদেশি ভিসা আবেদনকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে আমরা অভিভূত। ভিসা সার্ভিস আরো উন্নত করতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাংলাদেশে 3টি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খুলল। আমি আশা করি এই সেন্টারগুলো কোনো ধরনের জটিলতা ছাড়াই ভিসা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা দিতে সমর্থ হবে। কোরবানির ঈদকে সামনে রেখে আজ তৃতীয় দিনের মতো ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে বাসের আগাম টিকিট বিক্রি চলছে। রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন বাস কাউন্টার থেকে আগাম টিকিট দেওয়া হচ্ছে। প্রথম দুদিনের তুলনায় তৃতীয় দিনে কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের ভিড় অনেক কম। পাশাপাশি নির্ধারিত সময়ের অনেক পরে টিকিট বিক্রি শুরু হওয়ায় বিড়ম্বনায় পড়েন অনেক যাত্রী। ঈদের আগে সড়ক স্বাভাবিক থাকলে প্রতিদিন বিশেষ বাস সার্ভিস দেওয়া হবে বলে জানান বাস মালিকরা। এছাড়া আগামী 16 সেপ্টেম্বর থেকে বিআরটিসি বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ভারতে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে 2 হাসপাতালের কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দিল্লি সরকার। ধারণা করা হচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই শিশুর। রোববার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই কারণ দর্শানোর নোটিশ পাঠায় দিল্লির স্বাস্থ্য দপ্তর। ভারতীয় গণমাধ্যম জানায়, গত সপ্তাহে প্রচণ্ড জ্বরে আক্রান্ত 7 বছর বয়সী শিশু অবিনাশকে নেওয়া হয় দিল্লির 2টি বেসরকারি হাসপাতালে। ডেঙ্গু রোগীদের জন্য আসন নেই বলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে অপারগতা জানায় কর্তৃপক্ষ। পরে গত 7 সেপ্টেম্বর মৃত্যু হয় শিশু অবিনাশের। একমাত্র সন্তানকে হারানোর একদিন পরে দক্ষিণ দিল্লির একটি 4তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে শিশুটির মা বাবা দুজনেই। এদিকে এনডিটিভি জানায়, গত 5 বছরের মধ্যে এবছর সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 1259 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার দলে থাকায় ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ এ দলের অধিনায়ক মমিনুল হক। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ও টি-20 বিশ্ব আসরের আগে ভারত এ দলের বিপক্ষে সিরিজটি বেশ কার্যকর ভূমিকা রাখবে বলেও মনে করেন টাইগার এ দলের প্রধান কোচ হিথ স্ট্রিক। মিরপুরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানান তারা। প্রেশার কাজ করছে না, আর এটা যদি প্রেশারও কাজ করে, আপনার এই লেভেলে খেলতে চান আপনার একটু প্রেশার থাকতেই হবে, আর একটু প্রেশার আপনি না নিতে পারেন তাহলে ক্রিকেট না খেলাই ভালো। এটা কোনো গোলের খেলাও নেই, ইয়ার খেলা ইন্টারন্যাশনাল খেলা, তার মধ্যে এই টিমের খেলা একটু প্রেশার থাকবে। আর আমরা লাস্ট যে কয়টা সিরিজ 4টা সিরিজ দেখলাম, এখন আমাদের ওই অভ্যাসটা গড়ে তুলতে হবে, সব ম্যাচে জেতার অভ্যাস থাকতে হবে। আর এই জিনিসটা আমরা কোনো সময় হারাতে যাবো না, আর কেউ চায় না এই জিনিসটা হারাতে, এই জয়ের অভ্যাসটা। ভারত সফরে প্রতিটি ম্যাচই জিততে চাই, দলের ক্রিকেটাররাও সেভাবে নিজেদের প্রস্তুত করে নিয়েছে। রুবেল, শফিউল, আলামিন ও তাসকিন এই 4 পেসারের জন্য ভারতের ব্যাটিং সহায়ক উইকেটে ভালো কিছু করা হবে কঠিন। তবে তাদের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ ও টি-20 বিশ্ব আসরের আগে নিজেদের প্রমাণের দারুণ এক মঞ্চ। গৃহকর্মী নির্যাতনের ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে পেসার সাদাত হোসেনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। গেল 7 সেপ্টেম্বর জাতীয় দলের পেসার সাদাত হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মামলা করা হয়। এদিকে বিসিবি প্রতিনিধি দলের পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণ প্রতিবেদন হাতে না আসায় নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও 2 দিন সময় লাগবে বলে জানান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। জাতীয় দলের এই পেসারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কার্যক্রমে অংশগ্রহণ থেকে আমরা স্থগিত রাখবো এবং বা তার অংশগ্রহণকে আমরা করতে দেব না। কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকুক বা না থাকুক, এই ধরনের পরিস্থিতিতে এই শিশু নির্যাতনের বিষয়ে বোর্ডের অবস্থানটা ব্যাখ্যা করার প্রয়োজন এবং সেই আলোকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। পাকিস্তান থেকে তারা সরেজমিনে পরিদর্শন করেছেন করাচি এবং লাহোর ভেন্যু, এবং আমরা আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে তাদের একটা রিপোর্ট আমরা পাবো, তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানী সহ সারা দেশে আজও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, তীব্র যানজটে কার্যত অচল পুরো রাজধানী। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি। ঈদের পর আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতির কাছে আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর চিঠি। অপারেশন ক্লিন হার্ট অভিযানকে দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ ও বাতিল ঘোষণা হাইকোর্টের। মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিমত। এবং 10 বছর পর কিবরিয়া হত্যা মামলার বিচার শুরু। সিলেট সিটির বরখাস্তকৃত মেয়র আরিফুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 32 জনের বিরুদ্ধে চার্জ গঠন। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।